হ্যালো 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 সকল ক্লাস 11-এর যোদ্ধাদের টপাস বাংলায় স্বাগত জানাই। আমরা তোমাদের জন্য সাজেশান, কতগুলো ডেরিভেশান, কতগুলো হচ্ছে ফর্মুলা কিভাবে ডেরাইভ হবে বা কোন ইম্পর্টেন্ট ডেরিভেশানগুলো তোমাদের এক্সামে আসতে পারে, সমস্ত পুরো সেমিস্টার 2তে আসতে পারে, সেটা নিয়ে কিন্তু চলে এসেছি। তো এই ডেরিভেশানগুলো যেগুলো বলবো সেগুলো কিন্তু তোমাদের মাস্ট করে রাখার দরকার, মানে এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার বাকি এগুলো হয়ে গেলে তারপরে তুমি বাকি যেগুলো আছে সেগুলো তুমি করবে অবশ্যই, ঠিক আছে। এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, সেই ইম্পর্টেন্টগুলোই কিন্তু বলা হচ্ছে। এগুলো এমন নয় যে এগুলো বাদ দিয়ে আমি আর কিছুই পড়বো না, ঠিক আছে। এগুলোতে বেশি জোর দিতে হবে, ঠিক আছে। তো প্রথম থেকে আমি শুরু করব গ্র্যাভিটেশন চ্যাপ্টার থেকে, মহাকর্ষ চ্যাপ্টার থেকে। সেই মহাকর্ষ চ্যাপ্টার থেকে আমরা কিন্তু শুরু করব, ঠিক আছে। তো মহাকর্ষ চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোশ্চেন কি হতে পারে? একটা হচ্ছে 2 মার্কের কোশ্চেন আছে, আর একটা হচ্ছে 3 মার্কের কোশ্চেন তোমাদের আছে, মানে 5 মার্কসের কোশ্চেন হচ্ছে মহাকর্ষ চ্যাপ্টার থেকে হতে পারে, ঠিক। তো সবথেকে প্রথমের কোশ্চেন যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে সেটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবকের সংজ্ঞা দাও। মহাকর্ষীয় যে ধ্রুবক আছে তার সংজ্ঞা এবং মহাকর্ষীয় ধ্রুবকের যে মাত্রা হবে সেই মাত্রাকে আমাকে লিখতে হবে, ঠিক আছে। তো আমি এখানে একটু বলে দিচ্ছি, F = gm1 m2/r²। এখান থেকে তুমি জি বের করে নেবে, FR/m1 m2। এখান থেকে তুমি মাত্রা বের করে নিতে পারবে, কারণ F এর মাত্রা জানো, R এর মাত্রা জানো, m1 m2-র মাত্রা জানো, তো জির মাত্রা তুমি সহজেই কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমরা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেখানের মধ্যে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এটা, আর বাকি যে কোশ্চেনগুলো আছে সেগুলো তুমি প্রিপেয়ার করতে পারো, ঠিক আছে। তো তারপরে দেখো, তারপরে বলছে, তারপরে যে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এই টাইপের কোশ্চেন। ভূপৃষ্ঠে একটি বস্তুর ওজন হচ্ছে W, পৃথিবীর ভর অভিন্ন রেখে ব্যাসার্ধ 3 গুণ যদি করা হয় বস্তুর ওজন যেটা হবে সেটা কত হবে? এই ধরনের কোশ্চেন বলছে, আমি এক্স্যাক্ট কোশ্চেন বলছি না, এক্স্যাক্টলি এটা পড়বে বলছি না, আমি বলছি এই ধরনের কোশ্চেন হতে পারে যে পৃথিবীর ওজন W দেওয়া আছে, পৃথিবীর ওপরে যে ওজন আছে বস্তুর সেটা W দেওয়া আছে। এবার বলতে পারে যে R কে চেঞ্জ করছি বা ভরকে চেঞ্জ করে দিচ্ছি, তো তাহলে আমাদের নতুন যে ওজন আছে বস্তুর সেটা কি হবে? তো এখানে কি বলা আছে, ওজন W আছে, পৃথিবীর ভরকে অভিন্ন রেখে দিয়েছি, তাহলে কি হবে, বস্তুর ওজন কত হবে? যদি আমি ব্যাসার্ধকে 3 গুণ বানিয়ে দিই, তার মানে আগে R ছিল, এখন আমি ব্যাসার্ধকে 3R করব। আগে R ছিল, এখন ব্যাসার্ধকে 3R করলে আমাদের ওজন কত হবে? তার মানে এখানে আগে যে জি ছিল সেই জিটা হয়ে যায় gm/r²। এখন নতুন যে জি হবে সেটা হবে gm/3r এর হোল স্কোয়ার, ঠিক। তার মানে gm/9r², মানে এটাই জি, মানে g/n হয়ে যাচ্ছে, g/9 হচ্ছে। তো তোমরা যদি সহজে একটা ফর্মুলা মনে রাখতে চাও যে যদি n গুণ হয়ে যায় ব্যাসার্ধ, যদি r থেকে nr হয়ে যায়, তাহলে নতুন যে g' হবে সেটা g/n² হয়ে যাবে, g/n²। সিম্পল তুমি মনে রাখতে পারো, 1 মার্কের কোশ্চেন যদি ছোট পার্টে যদি কোশ্চেন আছে ডাইরেক্ট, মানে যদি 3 হয়ে যায়, 3 গুণ যদি ব্যাসার্ধ হয়ে যায় তাহলে 3-এর স্কোয়ার, 4 গুণ যদি ব্যাসার্ধ হয়ে যায় 4-এর স্কোয়ার, ঠিক আছে। 5 গুণ হয়ে গেলে 5-এর স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। খেয়াল রাখবে, যদি কখনো বলে যে ছোট করে দিয়েছি, এখানে 3 গুণের জায়গায় যদি বলে 1/3 করে দিয়েছি, তাহলে n কিন্তু 1/3 হয়ে যাবে, 1/3, তখন 9 গুণ হয়ে যাবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তো nটা হচ্ছে n গুণ মানে বেড়ে গেছে। তখন যদি বলে কম হয়ে গেছে, তখন এটাতেই ধরো আমাকে বললো 1/4 হয়ে গেল, তাহলে n কে 1/4 বসাতে হবে, ঠিক আছে। তো খেয়াল রাখবে। তারপরে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে মুক্তি বেগ কি আছে? মুক্তি বেগ বলতে কি বোঝো? পৃথিবী পৃষ্ঠে মুক্তি দ্রুতির মান কত হয়? মুক্তি বেগ বা মুক্তি দ্রুতি কি হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে তারপরের ইম্পর্টেন্ট কোশ্চেন। সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট ডেরিভেশন এখানের হচ্ছে যে ইম্পর্টেন্ট ডেরিভেশন যেটা হচ্ছে গভীরতার সাথে অভিকর্ষ ত্বরণের পরিবর্তনের রাশিমালা। গভীরতার সাথে বা উচ্চতার সাথে, দুটো কোশ্চেনই কিন্তু ইম্পর্ট্যান্ট। উচ্চতার সাথে জি কিভাবে পরিবর্তন হয়, গভীরতার সাথে জি কিভাবে পরিবর্তন হয়, এই দুটো ডেরিভেশন। সাথে লেখচিত্র যেটা আছে বইতে দেখবে, সাথে লেখচিত্র যেটা আছে সেই লেখচিত্রও খেয়াল রাখবে, ঠিক আছে। জি ড্যাশ আর সাথে আর, মানে আমাকে জির পরিবর্তন উচ্চতার সাথে এবং গভীরতার সাথে কি হয়, সাথে লেখচিত্রর আমাকে বলতে হবে, এটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে ভেতরে, এটা হচ্ছে ভেতরে, আর এটা হচ্ছে বাইরে, পৃথিবী ভূপৃষ্ঠের বাইরে, মানে এটা গভীরতায় আর এটা হচ্ছে উচ্চতায়, ঠিক আছে। তো এটা তোমাকে খেয়াল রাখতে হবে, খুবই ইম্পর্ট্যান্ট এটা, ঠিক আছে।
চলো এবার কেপলারের তৃতীয় সূত্র প্রমাণ করতে দিতে পারে। কেপলারের তৃতীয় সূত্র কি, যে কোনো বস্তু যদি প্রদক্ষিণ করে, কোনো উপগ্রহ যদি প্রদক্ষিণ করে সূর্যের চারদিকে, তার যে সময়কাল বা পর্যায়কাল তার স্কোয়ার কি হয়ে যায়, এ স্কোয়ারে তাদের মধ্যে যে দূরত্ব আছে তার কিউবের সমানুপাতিক হয়ে যায়। তার মানে আমাদের টি স্কোয়ার, টি যেটা আছে সময়কাল তার স্কোয়ার সমানুপাতিক হয়ে যায় আর কিউবের। এটা আমাকে প্রমাণ করতে দিতে পারে। ঠিক, তো এটার আমি তবু একটু ক্লু বলে দিচ্ছি যে কিভাবে হতে পারে এটা। তো পৃথিবী থাকে, সূর্য থাকে, আর তার চারিদিকে পৃথিবী কিন্তু এভাবে করে ঘুরবে। তো ঘুরলে কী হবে, বাইরের দিকে অপকেন্দ্র বল এম ভি স্কোয়ার বাই আর, ভেতর দিকে হচ্ছে জি m1 m2 বাই আর স্কোয়ার, m2 বাই আর স্কোয়ার। একে আমি এখান থেকে ভি বের করব, ভি এখান থেকে সমান করলে ভি বেরোবে, সেই ভিকে আমি টাইম বের করার জন্য 2 πr বাই ভি করে দেবো। তো আমি সময়কাল পেয়ে যাব। তুমি দেখবে তারপরে আর যেটা আছে এইখানে কী হবে, আর কিউবের চলে আসবে। তো বাকি যে ধ্রুবকগুলো আছে সেগুলোকে সরিয়ে আমি সমানুপাতিক লিখতে পারবো। ঠিক আছে, তো কারো যদি ডিটেলড ভিডিও দরকার হয় তাহলে আমার চ্যানেলের প্লে লিস্টে যাবে, গ্র্যাভিটেশনের মহাকর্ষ চ্যাপ্টারে প্লে লিস্টে গেলে তুমি কিন্তু পেয়ে যাবে এটা। ঠিক আছে, বাকি আমি এখানে যারা যারা মানে কম সময়ের মধ্যে কি কি হতে পারে ডেরিভেশন, সেগুলো কিন্তু আর কি টাইপের কোশ্চেন হতে পারে আমি সেইটুকুই তোমাদের বলে যাচ্ছি। ঠিক আছে, চলো এরপরে কৃত্রিম ভূসমলয় উপগ্রহ কাকে বলে এবং ভূসমলয় কক্ষপথের উচ্চতা আমাকে নির্ণয় করতে হবে। কি বলছে, ভূসমলয় যে উপগ্রহ আছে তার উচ্চতা কত দূরে হয়, কেন্দ্র থেকে কত 42,000 কিলোমিটার দূরে হয়, বা ভূপৃষ্ঠ থেকে 48,000 কিলোমিটার দূরে 38,000 কিলোমিটার দূরে হয়, সেটা আমাকে কিন্তু প্রমাণ করতে দিতে পারে। তো সেটা কি করে হতে পারে, সেটা হতে পারে এখান থেকেই কিভাবে হতে পারে, যে আমাদের উচ্চতা আমরা কিভাবে বের করতে পারি। উচ্চতা আমরা অবশ্যই বের করতে পারি, কারণ আমরা জানি যে ভূসমলে যে উপগ্রহ আছে তার যে সময়কাল হয়ে যায় সেটা 24 ঘন্টা হয়, 24 আওয়ার্স। তো 24 ঘন্টা যদি হয়ে যায় তাহলে সময়ের সাথে দূরত্বের একটা কিন্তু সম্পর্ক আছে, সময়ের সাথে যে দূরত্ব আছে এই যে আর, তার একটা সম্পর্ক আছে। তো তাহলে এই সময় যদি আমি পেয়ে যাই তাহলে দূরত্ব আমি পেয়ে যাব কিভাবে, এখান থেকে এটা পৃথিবীর কেন্দ্র থেকে, এটা পৃথিবীর কেন্দ্র থেকে যে দূরত্বটা আছে। তো আগে দেখবে কেন্দ্র থেকে দূরত্ব প্রমাণ করতে দিয়েছে না ভূপৃষ্ঠ থেকে, তো কেন্দ্র থেকে যদি আর দূরত্ব হয় তাহলে এখানে আমি এগেন কি করব, টি বের করার চেষ্টা করব 2 πr বাই ভি দিয়ে। তার আগে আমাকে ভি বের করতে হবে। ভি বের করার জন্য কি করব, এম ভি স্কোয়ার বাই আর কার সঙ্গে সমান হবে, জি m1 m2 বাই আর স্কোয়ারের, সরি এটা আর স্কোয়ার হবে, আর স্কোয়ারের সমান হবে। সেখান থেকে আমি ভি বের করব। ঠিক আছে, কক্ষপথের গতিবেগ, কক্ষীয় গতিবেগ কি হয় সেটা বের করব। কক্ষীয় গতিবেগ বের হয়ে গেলে 2 πr বাই ভি করলে আমি সময়কাল পেয়ে যাব। তাহলে সময়কাল যদি দেওয়া থাকে, এই যে আরটা আছে এই আর হয়ে যায়, এই আরটা আমরা ডাইরেক্ট কিন্তু বের করে নিতে পারবো। ঠিক আছে, তো ডাইরেক্ট ওখান থেকে আমার কিন্তু চলে আসবে অ্যান্সার। ঠিক আছে, তো এই জিনিসগুলো তোমাকে মনে রাখতে হবে। পুরো তুমি ডিটেল পুরো এটাকে মনে রাখতে পারবে না লাইন বাই লাইন, তোমাকে এটা মনে রাখতে হবে যে আমি এটা মনে রাখলে এক্সামের সময় আমি ভেবে ভেবে বানাতে পারবো, ভেবে ভেবে এই স্টেপ ধরে ধরে আমি কিন্তু এগিয়ে যাব, এটা করতে হবে। ঠিক আছে, টোটাল তুমি মুখস্থ করতে পারবে না, সম্ভব না। ঠিক আছে, চলো এগোচ্ছি। তো তাহলে তুমি দেখবে এখানে আমাদের সবথেকে ইম্পর্ট্যান্ট যে পার্টটা হচ্ছে কোনোভাবে ভি বের করা, মানে কোনো উপগ্রহ ঘুরছে বা গ্রহ উপগ্রহ সূর্যের চারিদিকে ঘুরছে, তার যদি প্রদক্ষিণ দ্রুতি আমি বের করে নিতে পারি সেখান থেকে আমি সহজে টি বের করে নিতে পারবো। প্রদক্ষিণ দ্রুতি বেরোবে কি করে, এম ভি স্কোয়ার বাই আর জি m1 m2 বাই আর স্কোয়ার, এখান থেকেই প্রদক্ষিণ দ্রুতি বেরোবে। এবার সেই আরটা যদি ভূপৃষ্ঠের কাছাকাছি না হয় দূরে হয় তাহলে কিন্তু স্মল আর হবে। ঠিক আছে, তো খেয়াল রাখবে স্মল আর হবে। তো সেখানে আমি প্রদক্ষিণ দ্রুতি পেয়ে যাব কোন কক্ষে, এমন কোন কক্ষ যার ব্যাসার্ধ হচ্ছে আর। তো এবার এই ভির সঙ্গে কি কি কানেক্ট করতে পারি, দেখো ভির সঙ্গে টি কে কানেক্ট করতে পারি। ঠিক, সো সেই টি থেকে আমি ভূসমলয়ের উচ্চতাও বের করতে পারি। তো খেয়াল রাখবে কক্ষীয় যে বেগ আছে সেটা আগে বের করলে আমাদের কি কি আমরা পেয়ে যাব। কক্ষীয় বেগ যদি বের করতে পারি
বা অক্ষে যে কক্ষতে ঘুরছে তার বেগ বের করে নিলে আমরা সময়কাল বের করতে পারবো, আমরা গতি শক্তি বের করতে পারবো, কারণ হাফ mv স্কোয়ার হচ্ছে গতি শক্তি। ঠিক আছে, তাহলে যে কোনো কক্ষপথে যে ঘুরছে উপগ্রহ তার গতি শক্তি কিন্তু আমরা বের করে নিতে পারবো। তো এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট আছে, এগুলো তোমরা করে যাবে। ঠিক আছে, এই পার্টগুলো ছাড়বে না। ঠিক আছে, যেগুলো বললাম। তারপরে চ্যাপ্টারে যাচ্ছি, যেটা হচ্ছে স্থিতিস্থাপকতা চ্যাপ্টারের হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা এই কতগুলো কোশ্চেন আছে, এগুলো পড়বে। এবার এদের মধ্যে যে ইম্পর্টেন্ট যেগুলো আছে, সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ধাতব তারের দৈর্ঘ্য বৃদ্ধির ক্ষেত্রে একক আয়তনে স্থিতি শক্তি হাফ ইন্টু পীড়ন গুণিতক বিকৃতি। একক আয়তনে শক্তি বলা হচ্ছে, এটা একক আয়তনে শক্তি। তো যে কোনো তার আছে, সেই তারের একক দৈর্ঘ্য বৃদ্ধি করতে একক আয়তনে যে শক্তির প্রয়োজন হয়, যে স্থিতিশক্তি জমা হয়, সেটা কি হয়, হাফ ইন্টু পীড়ন গুণিতক এর বিকৃতি হয়ে যায়। এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, বইতেও আছে, কেউ যদি ভিডিও দেখতে চাও সেটাও আছে, কিন্তু এই সময় তোমরা বই থেকে দেখে নেবে, কম সময়ে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, চলো। তারপরে হচ্ছে একটা নিউমেরিক্যাল কোশ্চেন দিতে পারে। নিউমেরিক্যাল কোশ্চেন কি দিতে পারে? নিউমেরিক্যাল কোশ্চেন এটা দেবে এমন কোনো কথা নয়, এই টাইপের কোশ্চেন হতে পারে যে কোনো একটা তারে বস্তুকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, তার ব্যাসার্ধ দেওয়া আছে তারের, আর বস্তুর ভর দেওয়া আছে, তাহলে তারের যে দৈর্ঘ্য প্রসারণ হবে সেটা কত হবে যদি তারের ইয়ং গুণাঙ্ক দেওয়া থাকে। এই টাইপের কোশ্চেন হতে পারে। ঠিক আছে, চলো। তারপরে হচ্ছে হুকের সূত্র, সবথেকে ইম্পর্টেন্ট, যেটা আগে ইম্পর্টেন্ট বললাম, সবথেকে যেটা 5 স্টার, যেটা মানে আমি স্টার মার্ক করছি যে কোনটা বেশি, কত বেশি ইম্পর্টেন্ট। সো প্রথমে ইম্পর্টেন্ট হচ্ছে হাফ ইন্টু পীড়ন গুণিতক হাফ গুণিতক পীড়ন গুণিতক বিকৃতি, যেটা হচ্ছে স্থিতিশক্তি একক আয়তনে। দ্বিতীয় হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে হুকের সূত্র বিবৃতি করো এবং ব্যাখ্যা করো। হুকের সূত্র বিবৃতি ও ব্যাখ্যা খুবই ইম্পর্টেন্ট, যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন আর বিকৃতি সমানুপাতিক হয়। ঠিক আছে, এটা হুকের হচ্ছে সূত্র। ঠিক, তো সেটাকে আমাকে বিবৃতি করতে হবে। ঠিক আছে, এটা দেখে নেবে, বইতে আছে। চলো, তারপরে স্থিতিস্থাপক গুণাঙ্কের সংজ্ঞা লেখো এবং এর একক মাত্রা কি আছে, একক মাত্রা কি হবে, তো এটাও তুমি দেখে নেবে। কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা দুটো আমি বললাম, পীড়ন গুণিতক বিকৃতি হাফ আর হুকের সূত্র। ঠিক আছে, আর তোমরা যদি দেখো দুটো তোমাদের বইতে আছে, একটা হচ্ছে যে কোনো বস্তু নিজস্ব ভরের দরুন তার বিকৃতি কত হয় বা তার দৈর্ঘ্য প্রসারণ কত হয়, সেটা একটু দেখে নেবে তোমরা। কিন্তু ঠিক আছে, যে কোনো বস্তু নিজের ভরের দরুন, একটা লোহার রড ঝুলছে, তার নিজের ভরের দরুন যে বিকৃতিটা হবে সেটা কতটা হবে বা তার দৈর্ঘ্য প্রসারণ কতটা হবে। ঠিক আছে, আর একটা হচ্ছে কোনো লোহার রড আছে, তাতে আমি বস্তু ঝুলিয়ে দিয়েছি, তখন কি হবে, সেই লোহার রড বা লোহার তারের যে দৈর্ঘ্য প্রসারণ সেটা কি হবে, সেখানে কিন্তু নিজস্ব ওজনের জন্য নয়। ঠিক আছে, তো খেয়াল রাখবে, ইম্পর্টেন্ট যেটা 5 স্টার দিয়েছি সেটাকে আগে তোমরা প্রিপেয়ার করে নেবে। ঠিক আছে, চলো। তারপরে সান্দ্রতা ও পৃষ্ঠটান, সান্দ্রতা ও পৃষ্ঠটানের যে কোশ্চেন সেটা কি হতে পারে? সান্দ্রতা পৃষ্ঠটানের কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা এখানে হতে পারে সেটা হচ্ছে বার্নৌলির উপপাদ্য বিবৃতি করো এবং ব্যবহৃত চিহ্নগুলির অর্থ নির্দেশ করে গাণিতিক রূপটি দেখাও। বার্নৌলির যে উপপাদ্য আছে, বার্নৌলির উপপাদ্য যেটা আছে হাফ রো ভি স্কোয়ার, কারো যদি না মনে থাকে মনে রাখবে হাফ mv স্কোয়ার প্লাস mgh, ব্যাপারটা হচ্ছে এরকমই। ঠিক আছে, কারো যদি না মনে থাকে, হাফ রো ভিকে তুমি ধরতে পারো হাফ mv স্কোয়ার, অ্যাকচুয়ালি একক আয়তনে ভর হলে সেটা রো হয়ে যায়, হাফ রো ভি স্কোয়ার প্লাস রো জিএচ, এখানে দেখা যাচ্ছে না, হাফ রো ভি স্কোয়ার প্লাস রো জিএচ প্লাস এইচ ইকুয়ালস টু ধ্রুবক, এইটা আমাদের ধ্রুবক হয়ে যায়। ঠিক আছে, তো এর প্রমাণ তো নেই, তবে এর বিবৃতিকরণ করতে হবে, এটা কি এটা কি এটা কি সেটা আমাকে করতে হবে। বা একে আমরা উচ্চতা শীর্ষ, বেগ শীর্ষ, আর হচ্ছে কি বলে শক্তি, এটা হচ্ছে উচ্চতা রো জি এইচ প্লাস পি, সরি চাপ শীর্ষ, উচ্চতা শীর্ষ, সেই টার্মেও লিখতে পারি, মানে ভি স্কোয়ার বাই 2 রো প্লাস এইচ প্লাস পি স্কোয়ার পি বাই রো জি, পি বাই রো জি। হ্যাঁ, এটা হচ্ছে চাপ শীর্ষ, এটা হচ্ছে উচ্চতা শীর্ষ, আর এটা হচ্ছে শক্তি, মানে গতি শক্তি।
হাফ এ বেগ শীর্ষ, সরি এটা হচ্ছে বেগ শীর্ষ। তো এই বেগ শীর্ষ বলে দেবে উচ্চতা শীর্ষ, বেগ শীর্ষ আর যে চাপ শীর্ষ আছে তাদের সমষ্টি কী হবে, ধ্রুবক হবে, সেটা দেখাও। ঠিক আছে, সেটা আমাকে বিবৃতি করো। ঠিক আছে, তো সেটা কোনখান থেকে এসছে, বার্নলি থেকে এসছে। তো এর প্রয়োগ হিসেবে টরিসেলি জিজ্ঞেস করতে পারে যে টরিসেলির উপপাদ্য এখান থেকে বলে দাও। টরিসেলির উপপাদ্য কি বলে যে আমার এইচ গভীরতায় কোনো যদি থাকে, ছিদ্র থাকে, সেই ছিদ্র থেকে যদি প্রবাহ বেরিয়ে যায় তাহলে সে সেই গতিবেগ নেবে যেই গতিবেগটা একটি বস্তুকে আমি যদি ছেড়ে দিই, অবাধে ছেড়ে দিই, সে যতটা নিচে আসবে এইচ গভীরতা এলে যে গতিবেগ হবে সেই গতিবেগ জলই নেবে। ঠিক একটি বস্তুকে ছেড়ে দিলাম, এইচ গভীরতায় এইচ দূরত্ব অতিক্রম করে যতটা বেগ সে প্রাপ্ত করবে, যতটা বেগ প্রাপ্ত করবে তত গভীরতায় জলের যদি একটা জলের মধ্যে এখানে যদি একটা ছিদ্র বানানো হয়, একটা বিকারের মধ্যে, পাত্রের মধ্যে ছিদ্র যদি বানানো হয়, সেটা যদি এইচ গভীরতায় থাকে তাহলে এটার যে হবে, বেগ হবে, সেটা আর এটা একই হবে। এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে দুটো বিন্দু, একটা বিন্দু 1 একটা বিন্দু 2, এই দুটো জায়গায় আমাদের বার্নৌলি যে উপপাদ্য আছে সেই দুটোকে আমাকে লাগিয়ে কিন্তু প্রমাণ করতে হবে। খেয়াল রাখবে এখানে 1 বিন্দুতে আমরা একটা অ্যাজাম্পশন নিই যে ভি 0 ধরে নিই, মানে খুব আস্তে আস্তে করে নামে, নাহলে কিন্তু তোমার প্রমাণ যেটা আছে সেটা কিন্তু এটা আসবে না। ঠিক আছে, টরিসেলির যেটা আছে সেটা কিন্তু তোমরা দেখে নেবে একবার। ঠিক, চলো তারপরে এখানে তো বার্নৌলি উপপাদ্য বলে দিলাম। বার্নৌলির এই যে তরলের নির্গমন বেগ কি, এই বেগের রাশিমালা প্রতিষ্ঠা করে টরিসেলির সূত্রটি বিবৃতি করো। এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট। প্রথমে হচ্ছে বার্নৌলি উপপাদ্য বিবৃতি করো এবং ব্যবহৃত চিহ্নগুলির অর্থ নির্দেশ করে গাণিতিক রূপটি দেখাও। তারপরে হচ্ছে সেখান থেকে টরিসেলির সূত্রকে বিবৃতি করতে হবে। ঠিক আছে, আর যেটা এখানে কোশ্চেন আছে, পাইপের যে কোশ্চেন আছে, এক পাশ থেকে গতিবেগ, এই যে শেষের যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ তোমরা, দেখো 8 মিটার পার স্কোয়ারে হচ্ছে জল ঢুকছে, এক পাশ থেকে হচ্ছে a/2 প্রস্থচ্ছেদ থেকে 4 মিটার স্কোয়ার নিচ্ছে, আর a/3 প্রস্থচ্ছেদ থেকে জলের গতিবেগ কত হবে। এই টাইপের কোশ্চেন কিন্তু হতে পারে, একটা তুমি এভাবে সলভ করে নেবে। ঠিক আছে, আর কি বলতে পারে এখান থেকে আরও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা ছাড়বে না তোমরা। এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে কোনো বাবেল তৈরি হয়েছে, 5 সেন্টিমিটারের বুদবুদ তৈরি হয়েছে। ঠিক আছে, জলের ফোঁটা আর বুদবুদ। তো বুদবুদ আর জলের ফোঁটা, বুদবুদ আর জলের ফোঁটার মধ্যে তফাৎ কি? বুদবুদের মধ্যে দুটো স্তর থাকে, জলের ফোঁটার মধ্যে একটাই স্তর থাকবে, তল থাকবে, একটাই তল থাকবে বুদবুদ আর ফোঁটার মধ্যে। তো আমাকে কখনো এই কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে 5 সেন্টিমিটারের সাবানের বুদবুদ তৈরি করতে কত শক্তি লাগবে, 10 সেন্টিমিটারের সাবানের বুদবুদ তৈরি করতে কত শক্তি লাগবে, কত কার্য করতে হবে। ঠিক আছে, সিম্পল কোশ্চেন, খুব ইজি কোশ্চেন। যে কোনো আর ব্যাসার্ধের, ধরে নাও কোনো আর ব্যাসার্ধের আমাদের বুদবুদ তৈরি করতে হবে। আমি 4ও ধরছি না, আমি 10ও ধরছি না, তোমরা ওটা বসিয়ে নিতে পারবে। যদি একটি বুদবুদ আর ব্যাসার্ধের তৈরি হয় তাহলে কৃতকার্য কত হবে? সিম্পল কোশ্চেন। 1 মিটার স্কোয়ার যদি বাড়াতে হয় ক্ষেত্রফল, তাহলে যে কৃতকার্য করতে হয় সেটা টি হয়, সেটা হচ্ছে পৃষ্ঠটানের সমান হয়। তাহলে 1 কেজির দাম যদি টি হয় তাহলে ধরে নাও, তাহলে এখানে যে এটা তৈরি হবে ক্ষেত্রতলটা 4 পাই আর স্কোয়ার তৈরি হবে। 1 কেজি তৈরি করতে টি লাগে, 4 পাই আর স্কোয়ারের তৈরি করতে কত লাগবে? ঠিক আছে, 1 কেজির দাম এত, 4 পাই আর স্কোয়ারের দাম কত হবে? সিম্পল একই টাইপের কোশ্চেন। মানে কি 1 মিটার স্কোয়ার বাড়াতে টি কার্য করতে হয়, তাহলে 4 পাই আর স্কোয়ার মিটার স্কোয়ার বাড়াতে কত কার্য করতে হবে? সিম্পল হচ্ছে কোশ্চেনের অ্যান্সার হবে যে কৃতকার্যটা হবে, সেই কৃতকার্য হবে ক্ষেত্রফলের পরিবর্তন ইন্টু টি। মানে 4 পাই আর স্কোয়ার, আগে তো 0 ছিল, কোনো বুদবুদ ছিল না, এখন আর এর তৈরি হয়েছে, তাহলে ক্ষেত্রতল কত হয়েছে? 4 পাই আর স্কোয়ার। আগে কত ছিল? 0 ছিল। তার মানে ক্ষেত্রতল A2 যতটা বৃদ্ধি হয়েছে A2 মাইনাস A1, মানে A1 তো 0,
A1 তো 0, A2 হচ্ছে 4πr², তার সঙ্গে আমার টি গুণ হয়ে যাবে। সো 4πr² ইন্টু টি। কিন্তু এখানে আরও একটা খেল আছে, খেল হচ্ছে এটা, যদি বুদবুদ দিয়ে দেয় দুটো তল আছে, যদি ফোঁটা বলে দেয় তাহলে একটা তল আছে। তো বুদবুদ দিলে দুটো তল, ফোঁটা দিলে একটা তল। বুদবুদ যদি হয় তাহলে এখানে 2 বসবে, একে আমি স্টার মার্ক করছি, এখানে বক্সের মধ্যে লিখছি একে। এই বক্সের মধ্যে 2 তখনই হবে যদি বুদবুদ হয়, যদি ফোঁটা হয় তাহলে এই 2টা হবে না, বক্স ব্ল্যাঙ্ক থেকে যাবে, মানে গুণ হবে। যদি বুদবুদ হয় 2 গুণ হবে, আর যদি বুদবুদ না হয় ফোঁটা হয় তাহলে 2 গুণ হবে না। সিম্পল কোশ্চেন। আমাকে যদি বলে 5 সেন্টিমিটার স্কোয়ারে 5 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি ফোঁটা তৈরি হয়েছে, তার পৃষ্ঠটান টি দেওয়া আছে, তাহলে কৃতকার্য কত হবে? সিম্পল কি করব, 4πr² ইন্টু টি, কারণ ফোঁটা আছে 2 আসবে না। কিন্তু যদি বুদবুদ বলে দিত 2 গুণ হবে। সিম্পল কোশ্চেন। এর আর একটা কোশ্চেন হতে পারে, বলবে যে R1 ব্যাসার্ধের একটা বুদবুদ আছে, তার থেকে আরেকটা বড় হয়ে R2 ব্যাসার্ধের বুদবুদ তৈরি হয়েছে। ঠিক আছে, এখানে কি বলেছিল যে ডাইরেক্ট আমার 5 সেন্টিমিটারের তৈরি হয়েছে। পরের কোশ্চেন হতে পারে যে 5 সেন্টিমিটার ব্যাসার্ধের কোনো বুদবুদ 10 সেন্টিমিটারে আসতে কত কৃতকার্য করবে? মানে 5 আগে ছিল, এখন 10 হয়েছে, তার মানে R1 আগে ছিল, এখন R2 হয়েছে। তাহলে ক্ষেত্রফলের যে পরিবর্তনটা হবে এটা 4πr² হবে, আর এটা 4πr1² হবে। তো যেটা পরিবর্তন হবে 4πr2² মাইনাস 4πr1²। এবার আবারও তার সঙ্গে আমার টি গুণ হবে, তার সঙ্গে টি গুণ হয়ে যাবে। ঠিক আছে, এবার কথা হচ্ছে স্যার আবারও তো সেই কন্ডিশান যে যদি বুদবুদ হয় 2 হবে, যদি ফোঁটা হয় তাহলে 2 হবে না। যদি বুদবুদ হয় 2 আসবে, যদি ফোঁটা হয় 2 আসবে না। ঠিক আছে, তাহলে আমার কোশ্চেন যদি বলতো যে একটি ফোঁটা 5 সেন্টিমিটারের ফোঁটা হচ্ছে 10 সেন্টিমিটারে পরিবর্তন হয়েছে, তখন কিন্তু আমি 4π10 সেন্টিমিটার স্কোয়ার মাইনাস 4π5 সেন্টিমিটার স্কোয়ার ইন্টু এখানে টি বসিয়ে দেবো। যদি টি আমার কিসে থাকে, ডাইন পার সেন্টিমিটারে থাকে, তাহলে সেন্টিমিটার বসাবো, তখন আর গে আসবে। যদি মিটারে লেখা হয় তাহলে এখানে ডাইন থাকবে না, নিউটন পার মিটার স্কোয়ার থাকবে। খেয়াল রাখবে ইউনিটগুলো, ঠিক? তাহলে এটা হবে। আর যদি আমাদের বুদবুদ বলে দিত তাহলে কিন্তু 2 আসতো। ঠিক আছে, বলে দিলাম, খেয়াল রাখবে। তারপর তো এখানে সান্দ্রতাঙ্কের, সান্দ্রতাঙ্কের ওপরে চাপ ও তাপমাত্রার প্রভাব লিখতে হবে। সান্দ্রতাঙ্কের ওপরে চাপ ও তাপমাত্রা কি কি প্রভাব থাকে সেটা কিন্তু আমাদের একটু পড়ে নেবে, যে সান্দ্রতাঙ্ক চাপ ও তাপমাত্রার উপরে কিভাবে নির্ভর করে। ঠিক আছে, তারপরে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে কোন চ্যাপ্টার? থার্মোমেট্রি, কঠিন ও তরল পদার্থের প্রসারণ, এই দুটো চ্যাপ্টার থেকে। ঠিক আছে, থার্মোমেট্রি এবং কঠিন ও তরল পদার্থের হচ্ছে প্রসারণ থেকে। তোমাদের যে ইউনিটটাতে বেশি চ্যাপ্টার আছে, যেটা হচ্ছে আমাদের থার্মোমেট্রি আছে, কঠিন তরল পদার্থের আছে, ইউনিট 7 উৎস্থিতিবিদ্যাটা নেই। ঠিক আছে, মানে চ্যাপ্টার 1, 3, 4, 5, 6, 7, 8, 9। ঠিক আছে, তো 8 পর্যন্ত অবস্থার পরিবর্তন পর্যন্ত কি আছে, 2 মার্কের একটা, আর 3 মার্কের একটা, আর 5 মার্কসের একটা, মানে 10 মার্কস আছে এখান থেকে 10 মার্কস আছে। ঠিক, তো প্রথম দুটো চ্যাপ্টার আমি থার্মোমেট্রি আর কঠিন ও তরল পদার্থের প্রসারণ স্থিতিস্থাপকতা বলে দিয়েছি। ঠিক, থার্মোমেট্রি ও কঠিন তরলের প্রসারণ। থার্মোমেট্রি থেকে বেশি কিছু কোশ্চেন করতে হবে না, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র যেটা আছে সেটা একটু দেখে নেবে, আর তাপীয় সাম্য কাকে বলে সেটা দেখে নেবে। তাপীয় সাম্য এবং শূন্যতম যে সূত্রটা আছে সেটা দেখে নেবে। আর যেটা হচ্ছে আর একটা ছোট্ট কোশ্চেন, কোন তাপমাত্রায় মান সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে সমান হবে? বলছে এমন কোনো তাপমাত্রা বলো যেটা হচ্ছে সেলসিয়াস স্কেলে এবং ফারেনহাইট স্কেলে সমান হবে। এই কোশ্চেন তুমি করতে পারবে। দেখো, কোনো তাপমাত্রা যেটা সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলে সমান হয়, তো সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে আমাকে সম্পর্ক জানতে হবে, যে সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে যে সম্পর্কটা হয় সেটা কত হয়। ঠিক আছে, তো এখানে সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে সম্পর্ক কি হয়? সেলসিয়াস স্কেলে কটা থাকে? 0 থেকে 100 থাকে। ঠিক, ফারেনহাইট স্কেলে কত থাকে? 32 থেকে 212 থাকে। 212, কেউ যদি ভুলে যাও এটা 212। ঠিক আছে, তো এখান থেকে সেলসিয়াস সি আর এখান থেকে এফ, মানে C - 0/100
এফ মাইনাস 32/180 হয়ে যাবে, 212 মাইনাস 32 180 হয়ে যাবে। তার মানে আমাদের যেটা হয়ে যায় এফ ইকুয়ালস টু 32 প্লাস তো এফ ইকুয়ালস টু যে ফর্মুলাটা আমাদের যেটা থাকে এফ ইকুয়ালস টু 32 প্লাস 9/5 সি যেটা হয় 9 হ্যাঁ 18/2 2 5 10 হ্যাঁ ঠিকই আছে, এটা হয়। বলছে কোন তাপমাত্রায় এফ আর সি সমান হয়ে যাবে। এফ আর সি সমান, ধরে নাও যে আমি সি ডিগ্রি তাপমাত্রায় এফ আর সির মান সমান হয়ে যায়। তাহলে দেখো এটাকে আমি এফকে সি ডিগ্রি তাপমাত্রায় সমান হয়ে যায়, তাহলে এফকে আমি সি লিখে ফেলবো। তো সি ইকুয়ালস টু 32 প্লাস 9/5 সি, এখান থেকে এখানে নিয়ে আসি, তো 1 মাইনাস 9/5, ঠিক আচ্ছা। বা হ্যাঁ, তো সি ডিগ্রি সি ফারেনহাইটে, ধরে নাও সি ফারেনহাইটে দুটো সমান হয়ে যায় সি ফারেনহাইটে। তো সির মানটা কি আসবে দেখে নাও, সির মানটা আসবে 1 মাইনাস 9/5 ইন্টু সি ইকুয়ালস টু 32, তাহলে মাইনাস 4/5 ইন্টু সি ইকুয়ালস টু 32। তো এখান থেকে সি পেয়ে যাবে যেটা 32 ইন্টু 5/4, তার মানে মাইনাস 4 8 32, মানে মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াস আর মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াস আর 40 ফারেনহাইট দুটো সেম মাইনাস 40 ডিগ্রি এবং মাইনাস 40 ফারেনহাইট দুটো সেম, মাইনাস 40 ডিগ্রি আর মাইনাস 40 ফারেনহাইট, ঠিক ডিগ্রি ফারেনহাইট এই দুটো আমাদের সেম হবে। তো এটা জিজ্ঞেস করে যে ফারেনহাইট আর এ স্কেলে কোন তাপমাত্রা হচ্ছে ফারেনহাইট আর সেলসিয়াস স্কেলে একই দেখায়। তারপরে এমন একটা কোশ্চেন হতে পারে যে কোনো বস্তু তাপমাত্রা সেলসিয়াস স্কেলে কিছু একটা বৃদ্ধি হচ্ছে, ধরো 35 ডিগ্রি বৃদ্ধি হচ্ছে, তাহলে ফারেনহাইট স্কেলে কত বৃদ্ধি হবে, ঠিক আছে। তো ফারেনহাইট স্কেলে কত বৃদ্ধি হবে দেখো, এখান থেকে প্রথম চ্যাপ্টার আমরা পড়েছি না, প্রথম চ্যাপ্টার মানে সেমিস্টার 1-এর চ্যাপ্টারের কথা বলছি, যে এখানে আমি তো জানি যে এফ হচ্ছে 32 প্লাস 9/5 সি, ঠিক আছে। তো আমি যদি একে ডেল্টা এফ লিখি, যে পরিবর্তন এফ হয়েছে মানে সি পরিবর্তন হয়েছে ডেল্টা সি, তো 9/5 ডেল্টা সি, মানে আমি বলতে পারি ডেল্টা এফ যদি লিখি তাহলে 32 তো কোনো পরিবর্তন হবে না, 32ই থাকবে, সো যে কোনো ধ্রুবকের পরিবর্তন 0 হবে, তাহলে 9/5 ডেল্টা সি, ঠিক। তার মানে ডেল্টা এফ ইকুয়ালস টু 9/5 ডেল্টা সি, মানে সেলসিয়াস স্কেলে যদি কোনো পরিবর্তন হয় সেটা 9/5 গুণ করলে ফারেনহাইট স্কেলের পরিবর্তন দেখাবে, 9/5 গুণ হলে, মানে এটা যদি 30 ডিগ্রি বৃদ্ধি হয় তাহলে 30 ইন্টু 9/5 5 6 30 9 54 54 ডিগ্রি ফারেনহাইট স্কেলে বৃদ্ধি হবে। এই কোশ্চেনও জিজ্ঞেস করতে পারে, কিন্তু কখনো যদি সেলসিয়াস আর কেলভিনে জিজ্ঞেস করে, সেটা তো আমি জানি যে ডিগ্রি সেলসিয়াসের সাথে 273 আমি যোগ করে ফেললে কেলভিন পেয়ে যাই, তার মানে ডেল্টা কে সমান ডেল্টা সি, মানে ডিগ্রি সেলসিয়াসে যত পরিবর্তন হবে কেলভিন স্কেলেও একই পরিবর্তন হবে, এটা খেয়াল রাখবে। তারপরে একটি নিউমেরিক্যাল কিভাবে দিতে পারে, নিউমেরিক্যাল কোশ্চেন এর ওপরে দিতে পারে যে বৃদ্ধি কত হয়েছে, কোনো একটা দৈর্ঘ্য আছে, প্রাথমিক দৈর্ঘ্য দেওয়া আছে, তার হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে, তাহলে যে অন্তিম যে দৈর্ঘ্য হবে সেটা কত হবে, অন্তিম দৈর্ঘ্য বা দৈর্ঘ্য প্রসারণ ডেল্টা এল, সেটা কি হয়ে যায় এল আলফা ডেল্টা টি, তাপমাত্রা পরিবর্তন। এর ওপরে একটা কোশ্চেন তোমাকে নিউমেরিক্যাল জিজ্ঞেস করতে পারে। যেটা এখানের ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা আমি বলবো যে এই যে আলফা বিটা আর গামা, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক, এই তিনটের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা, মানে এই দুটো দিতে পারে যে দৈর্ঘ্য কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা কর, বা বলতে পারে যে এর সাথে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের সাথে কি করো, কি বলে, সম্পর্ক প্রতিষ্ঠা করো, বা বিটা আলফার মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা, বা এদের যে হয়, এদের যে রেশিও হয়, অনুপাত হয় আলফা বিটা গামা, সেটা হয়ে যায় 1:2:3, এটা প্রমাণ করে দেখাও, এরকম
বলতে পারে। ঠিক আছে, তো খেয়াল রাখবে আলফা ইকুয়াল টু বিটা, আলফা তো আলফাই হয়, বিটা হয়ে যায় 2 আলফা আর গামা হয়ে যায় 3 আলফা। ঠিক আছে, এটা খেয়াল রাখবে এখানে। তারপরে এখানে জলের ব্যতিক্রম প্রসারণটা খুবই ইম্পর্টেন্ট, জলের ব্যতিক্রম প্রসারণ, এবং সেই ব্যতিক্রম প্রসারণের প্রয়োগ হিসেবে তোমাকে জিজ্ঞেস করবে যে প্রাণীদের জীবন রক্ষায় এটা কিভাবে সাহায্য করে। ঠিক আছে, জলের ব্যতিক্রম প্রসারণ প্রাণী, যে জলজ প্রাণী আছে তাদের জীবন রক্ষায় কিভাবে সাহায্য করে, এটা কিন্তু তোমাকে ভালো করে প্রিপেয়ার করতে হবে। ঠিক আছে, তো এখানে যেটা যাচ্ছে সবথেকে 5 স্টার কোশ্চেন, সেটা হচ্ছে সেটা হচ্ছে আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক। 2 হচ্ছে জলের ব্যতিক্রম প্রসারণ কী হয় এবং জলজ প্রাণীকে কিভাবে হচ্ছে এরা রক্ষা করে। ঠিক আছে, এর থেকে নিউমেরিক্যাল যদি আসে তাহলে আমি বলবো যে এল আলফা ডেল্টা টির ওপরে এই ধরনের কোশ্চেন হতে পারে, বা ক্ষেত্র প্রসারণও জিজ্ঞেস করতে পারে, যে এরিয়া বিটা ডেল্টা টি। এবার খেয়াল রাখবে যে এই যে বিটার জন্য না, বিটা ডাইরেক্ট দেবে না, আলফা দিয়ে দেবে। তো তোমাকে বুঝে নিতে হবে আলফা দিয়েছে মানে স্যার আমাকে এখান থেকে বিটা কিন্তু 2 আলফা করে নিতে হবে। এই ট্রিক কিন্তু করতে পারে যে কোনো এতের কোনো একটা ক্ষেত্রতল দিয়েছে, কোনো একটা ক্ষেত্রফল দিয়েছে, তার কিন্তু প্রসারণ হলে ক্ষেত্র প্রসারণ হবে, কিন্তু তোমাকে দিয়েছে আলফা, তো বুঝে নিতে হবে বুদ্ধি করে আলফা দিয়েছে, বিটা দেয়নি। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক করতে হবে, 2 গুণ করলে আমি কিন্তু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক থেকে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আমি কিন্তু ওখান থেকে পেয়ে যাব। ঠিক আছে, চলো তারপরে একটু দেখে নেবে যে তরলের আপাত আর প্রকৃত গুণাঙ্কের সংজ্ঞা যেটা আছে সেটা একটু দেখে নেবে, যে তরলে আপাত প্রসারণ কী হয় আর যেটা আমাদের প্রকৃত প্রসারণ সেটা কী হয়, এইটুকু তোমরা এখান থেকে দেখে নেবে। ঠিক আছে, এগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট, আর বাকিগুলো যেগুলো আছে সেগুলো তুমি এমনি প্রিপেয়ার করতে পারো, বাট এগুলো তুমি ভালো করে করবে। ঠিক আছে, চলো তারপরে যে চ্যাপ্টার আছে গ্যাসের প্রসারণ, ক্যালোরিমিতি এবং অবস্থার পরিবর্তনের যে কোশ্চেন, মানে চ্যাপ্টার 6, ক্যালোরিমিতি 7 আর অবস্থার পরিবর্তন 8। ঠিক এই 3টের ওপরে যে কোশ্চেন হতে পারে সেটা কেমন। তো গ্যাসের প্রসারণ তোমরা জানো 9 থেকে পড়ে এসছো, গ্যাসের প্রসারণে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, এদের যে গ্রাফ আছে সেই গ্রাফ কিন্তু জিজ্ঞেস করতে পারে, সেই ছোটোবেলা থেকেই তুমি পড়ে আসছো। ঠিক আছে, যে পিভি কার্ভ বানাও আর ভিটি কার্ভ বানাও, এগুলো কিন্তু তুমি একটু দেখে নেবে যে বয়েলের সূত্র কী হয়, চার্লসের সূত্র কী হয়। চার্লসের চ দিয়ে মনে রাখবে, চার্লসের চাপ ধ্রুবক হয়, চার্লস চ। ঠিক আছে, চার্লস আর চাপ হচ্ছে ধ্রুবক থাকবে, চার্লসের চাপ ধ্রুবক, বয়েলে কী হবে তাপমাত্রা ধ্রুবক থাকবে। ঠিক আছে, তো এটা খেয়াল রাখবে। এর মধ্যে তোমাকে একটা জায়গায় তোমাদের যেটা প্রবলেম হতে পারে সেটা হচ্ছে এটা, যে কোনো কোশ্চেনে আর এর ভ্যালু দিয়েছে, সেখান থেকে আয়তন জিজ্ঞেস করেছে। ঠিক, তো আর এর ভ্যালু গ্যাস ধ্রুবক সার্বজনীন যে গ্যাস ধ্রুবক আছে সেই গ্যাস ধ্রুবক কোথা থেকে আসে, পিভি ইকুয়ালস টু এনআরটি, তো আর ইকুয়ালস টু পিভি বাই এনটি। তো খেয়াল রাখবে এই আর এর ভ্যালু যদি 8.314 হয় তাহলে আমাকে কেমন দেওয়া থাকে, আমাকে দেওয়া থাকে জুল পার মোল পার কেলভিন। ঠিক আছে, তো এভাবে যদি আর এর ভ্যালু দেওয়া থাকে, খেয়াল রাখবে তোমাকে পি কে নিতে হবে পাস্কেলে, ভি কে নিতে হবে মিটার কিউবে, পি কে পাস্কেলে। ঠিক, যদি তোমাকে এখানে দেওয়া থাকে যে 76 সেমি এইচজি, তো বুঝে নিতে হবে যে পাস্কেলে তো লিখতে হবে, এটিএমে লিখলে হবে না, কারণ আর এর ভ্যালু আমি এটা ইউজ করছি। আর এর ভ্যালু চাপ আমি এটিএমে তখন ব্যবহার করতে পারবো যখন আর এর ভ্যালু লিটার এটিএমে থাকবে 0.0082, ঠিক 0.082 যখন লিটার এটিএম, এখানে থাকে লিটার এটিএম, মানে লিটার এটিএম পার মোল পার কেলভিন, প্রত্যেকটা পার মোল পার কেলভিন তো থাকবে, কিন্তু এই প্রথমের এককটা তোমাকে বলে দেবে যে আমার আয়তন কিসে নিতে হবে, চাপ কিসে নিতে হবে। প্রথমটায় জুল মানে নিউটন মিটার স্কোয়ার, ঠিক, ফোর্স এ নিউটন মিটার। ঠিক আছে, নিউটন মিটার মানে পি কে আমাকে পাস্কেলে নিতে হবে আর ভি কে মিটার স্কোয়ারে, ভি হচ্ছে আয়তন, মিটার কিউবে নিতে হবে, প্রথমটার কথা বলছি। ঠিক, আর এন তো মোল থাকবে আর টি তো কেলভিনে থাকবে। ঠিক, যদি আমার এটা দেওয়া থাকে তাহলে পি কে আমি নেব এটিএমে। ঠিক আছে, আর খেয়াল রাখবে 1 এটিএম ইকুয়ালস টু 10⁵ পাস্কেল,
যদি এটিএমে বের করে নাও, প্রথমটার জন্য বলছি, যদি এটিএমে বেরও করে নাও 10 টু দি পাওয়ার 5টা গুণ করে নেবে, ঠিক আছে, তাহলে তোমার পাস স্কেলে চলে আসবে। কারণ যা দেখবে, যা ডাটা দিয়েছে সেগুলোই বসিয়ে দিলাম, এরকম করবে না, ঠিক আছে। তো এখানে হলে সেকেন্ডটা যদি হয় লিটারে নিতে হবে আয়তন, লিটারে নিতে হবে আয়তন, আর চাপকে নিতে হবে এটিএমে, ঠিক আছে, পার মোল পার কেলভিন, এটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। যার জন্য তোমাকে মিটার কিউব আর লিটারের মধ্যেও সম্পর্ক জানতে হবে। 1 মিটার কিউব হচ্ছে 1000 লিটার, 1000 লিটার, 1 মিটার কিউব হচ্ছে 1000 লিটার, এটা তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। এখান থেকে সেন্টিমিটার কিউবও তুমি করে নিতে পারো। মিটারকে সেন্টিমিটার করলে কত হবে? 100 সেন্টিমিটার, মানে 10 টু দি পাওয়ার 2 সেন্টিমিটার কিউব, এটা হচ্ছে 1000 লিটার, ঠিক। তো এখানে তুমি সেন্টিমিটার কিউবেও চেঞ্জ করে নিতে পারবে, ঠিক আছে। তো এখানে খেয়াল রাখবে আর যেন এদিক ওদিক না হয়ে যায় আর এর কোশ্চেন, ঠিক। তো সার্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে জিজ্ঞেস করতে পারে, একে সার্বজনীন বলা হয় কেন সেটাও তোমাকে জিজ্ঞেস করতে পারে, ঠিক। এই গ্যাস ধ্রুবকের মান ও একক তোমাকে জিজ্ঞেস করতে পারে। এগুলো জেনারেল স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন, এগুলো তোমার জানা দরকার, অ্যাজ এ সায়েন্স স্টুডেন্ট হিসেবে এগুলো অবশ্যই জানা দরকার, ঠিক। তারপরে তোমরা একটু যে আছে ক্যালোরিমিতে যে জল সম আছে, সেই জল সমর ডেফিনেশনটা কিন্তু পড়ে নেবে, আর তার যে ছোট্ট একটা উদাহরণের কোশ্চেন তুমি করে নেবে। জল সমর যে কোশ্চেন আছে, জল সম, সেই কোশ্চেন তুমি করে নেবে। জল সমর যে ফর্মুলাটা হয়ে যায়, সেটা হয়ে যায় MS বাই এস অফ ওয়াটার, আপেক্ষিক তাপ। এটা হচ্ছে যে বস্তু আমি নিয়েছি তার জল সম, এটা সেই বস্তুর ভর এবং সেই বস্তুর আপেক্ষিক তাপ, ঠিক। আর এটা হচ্ছে জলের, তো এটা তুমি খেয়াল রাখবে। তো MS ইন্টু এস ওয়াটার, আপেক্ষিক জলের, এটা জলের আপেক্ষিক তাপ, এটা বস্তুর ভর, যেই বস্তু, মানে আমাকে বললো এত গ্রাম কোনো তরলের, কোনো 100 গ্রাম কোনো তরলের, অন্য কোনো তরল, 100 গ্রাম পেট্রোল নয়, 100 গ্রাম কোনো অ্যালকোহল বা কিছু, তার আপেক্ষিক তাপ দেওয়া আছে, তার জল সম কত হবে, ঠিক আছে। তো সেটা আমরা এখান থেকে বের করব, এর কোশ্চেন তুমি কিন্তু করে নেবে। আর একটা কোশ্চেন এমন করে নেবে, কোনো বস্তুর তাপগ্রাহিতা দেওয়া আছে, তাহলে কোনো তাপমাত্রা 30 ডিগ্রি থেকে 100 ডিগ্রি করতে কতটা তাপ শক্তির প্রয়োজন হয়। মানে আমি বলছি MS ডেল্টা টির কোশ্চেন করে নেবে, MS ডেল্টা টির কোশ্চেন, M কত ভর আছে, আর S হচ্ছে আপেক্ষিক তাপগ্রাহিতা, আর T কত বাড়ছে, কতটা হিট আমাকে দিতে হবে, সেই কোশ্চেন তুমি করে নেবে, ঠিক আছে। আপেক্ষিক তাপ যেটা আছে, আপেক্ষিক তাপ, তো MS ডেল্টা ডির কোশ্চেন তুমি এখান থেকে দেখে নেবে। কোশ্চেন খুবই সহজ হয় MS ডেল্টা ডির কোশ্চেন, একটা দুটো তুমি প্র্যাকটিস করলে উদাহরণ থেকে তুমি করতে পারবে ওর কোশ্চেন, ঠিক আছে। তো ক্যালোরিমিতির আর বেশি কিছু বলবো না, ক্যালোরিমিতির জল সমটা ভালো করে পড়বে, আর এইটা তুমি পড়বে যে কত তাপ দিলে বা এত থেকে এত বৃদ্ধি করলে তাপমাত্রা, এই তাপমাত্রা থেকে এই তাপমাত্রা পর্যন্ত করতে কতটা শক্তি আমাদের প্রয়োজন, তাপ শক্তির প্রয়োজন সেটা। আর একটা হচ্ছে, যেহেতু এখানে আছে, আমি জুল তুলাঙ্ক তোমরা জানো যে জুল তুলাঙ্ক এত তাপ শক্তি, এত কৃতকার্য থেকে কত তাপ শক্তি, বা তাপ শক্তি থেকে কত কৃতকার্য পাওয়া যাবে, সেটা কিন্তু তোমরা জানো জুল তুলাঙ্ক যেটা হয়। 1 কিলো মানে W = কৃতকার্য Q ইন্টু J, যেখানে J হচ্ছে জুল তুলাঙ্ক, মানে হয়ে যায় 4.2 জুল পার ক্যালোরি, ঠিক আছে, এটা জানো, ঠিক। চলো এরপরে, তো ক্যালোরিমিতি চ্যাপ্টারের কোশ্চেন হলো ক্যালোরিমিতির পর অবস্থার পরিবর্তনে কি কোশ্চেন হতে পারে। অবস্থার পরিবর্তনে কোশ্চেন হতে পারে, একটা উদাহরণের কোশ্চেন তুমি করে নেবে, যেটা হচ্ছে কীরকম ধরনের কোশ্চেন, যে -5 ডিগ্রিতে -5 ডিগ্রি সেলসিয়াসের বরফকে, -5 ডিগ্রি সেলসিয়াস বরফকে আমি 10 ডিগ্রি সেলসিয়াস জলে করব, 10 ডিগ্রি সেলসিয়াস জলে পরিণত করতে কত তাপ শক্তির প্রয়োজন হবে, ঠিক। -5 ডিগ্রি সেলসিয়াসের বরফকে 10 ডিগ্রি সেলসিয়াস জলে করতে কত লাগবে। তো আমি একটু ক্লু দিয়ে দিচ্ছি, -5 ডিগ্রি সেলসিয়াস বরফকে আগে 0 ডিগ্রি সেলসিয়াস বরফে পরিণত করতে হবে, ঠিক, বরফে পরিণত করতে হবে, যেখানে আমাদের কি লাগবে MS ডেল্টা টি, ধরে নাও এটা 10 গ্রাম দেওয়া আছে, 10 গ্রাম জলের কথা বলা হচ্ছে, তো এখানে আমাদের MS ডেল্টা টি লাগবে। তারপরে 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি জলে আসবে, 0 ডিগ্রি সেলসিয়াস জল,
তার মানে কি 0 ডিগ্রি সেলসিয়াস জল মানে, কোথায় গেল মার্কার, সরি, 0 ডিগ্রি সেলসিয়াস জলে পরিণত, এখানে অবস্থার পরিবর্তন হচ্ছে। তো m ইন্টু এল লিখি আমরা এখানে, m ইন্টু এল। তো এখানে একে লীন তাপ বলা হয় আর একে হচ্ছে আপেক্ষিক তাপ বলা হয়, আপেক্ষিক তাপ। তো বরফের আপেক্ষিক তাপ 0.5 হয়, 0.5। আর বরফ থেকে জল যেটা হয় সেটা হয়ে যায় 80 ক্যালোরি, 80 ক্যালোরি, এল যেটা হয়ে যায় 80 ক্যালোরি। তো 0 ডিগ্রি জল হয়ে গেলে তারপরে আবার 10 ডিগ্রি জলে আমরা যাব, 10 ডিগ্রি সেলসিয়াস জল। তো এখানে আবার কি হবে, এমএস ডেল্টা টি ব্যবহার হবে। তো এখানে বরফের এস ব্যবহার হতো, আই লিখছি, এখানে জলের ব্যবহার হবে। জলের এস হয় 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। আর বরফের হয়ে যায় 0.5 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। তো এখানে এমএস ডেল্টা টি করবো, এখানে এমএল করবো, তারপরে এমএস ডেল্টা টি। তো এরকম করে সবগুলোকে যোগ করে ফেললে আমি কিন্তু তাপ শক্তি যতটা দরকার সেটা টোটাল আমি কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, তো উদাহরণ করবে, কোশ্চেন তুমি পেয়ে যাবে। ঠিক আছে, এরকম ভেবে না, এক্স্যাক্ট কোশ্চেনের কথা ভেবে না, থিওরি পড়ে না, এই টাইপের কোশ্চেন এলে আমি করবো। আমাকে ধরো -5 দিয়েছে, ওখানে তুমি পেলে 15 ডিগ্রি সেলসিয়াস জলে পরিণত করতে বলছে, তো তাহলে আমাকে 15 পর্যন্ত যেতে হবে। তো আমাদেরকে থিওরিটা যে কিভাবে আমরা অ্যাপ্লাই করব সেটা জেনে কিন্তু আমাদেরকে এক্সামে বসতে হবে। ঠিক আছে, চলো তারপর এখানে আর কি কোশ্চেন হতে পারে, অবস্থার পরিবর্তনের আর কোনো এই টাইপের কোশ্চেন তুমি করে নেবে। আর গ্রাফটা একটা গ্রাফ আছে, সেই গ্রাফটা তুমি যদি দেখে নাও, বইতেই আছে, এরকম করে গ্রাফটা থাকে, এই করে। ঠিক আছে, মানে বরফ থেকে জল হয়েছে এবং একটা গ্রাফ থাকে, অবস্থার পরিবর্তনে একটা গ্রাফ থাকে, সেই গ্রাফটা তুমি ওখান থেকে দেখে নেবে, অবস্থার পরিবর্তনের গ্রাফ। চলো এবার আমি তাপ সঞ্চালনে যাচ্ছি। তাপ সঞ্চালনে কি কি কোশ্চেন হতে পারে, খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার তাপ সঞ্চালন। তো তাপ সঞ্চালনের যে পদ্ধতিগুলো আছে, কিভাবে তাপ সঞ্চালন হয় সেটা একটু দেখে নেবে, যে পরিবহন, পরিচলন আর বিকিরণ, এই তিনটের মধ্যে তফাৎ কি হতে পারে, বা বিকিরণ আর পরিচলনের মধ্যে তফাৎ কি হতে পারে। তো এখানে যদি বলা হয় পরিচলনের মধ্যে সমুদ্র বায়ু আর স্থলবায়ু যেটা আছে সেটা তুমি একটু দেখে নেবে। সমুদ্র বায়ু দেখে নিচ্ছি, ওয়েট, হ্যাঁ, তো এখানে হচ্ছে সমুদ্রবায়ু আর স্থলবায়ু, সমুদ্রবায়ু আর স্থলবায়ু কিসের উদাহরণ সেটা তুমি একটু দেখে নেবে। এখানে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে স্টিফেনের সূত্রটি বিবৃতি করো, 5 স্টার কোশ্চেন। 5 স্টার কোশ্চেন যেটা হচ্ছে সেটা হচ্ছে স্টিফেনের সূত্র বিবৃতি করো, স্টিফেনের সূত্র যেটা আছে সেটা তোমাকে বিবৃতি করতে হবে। তারপর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কারশফের সূত্র, কারশফের সূত্র যেটা হচ্ছে বস্তু বিকিরণের ক্ষেত্রে কারশফের সূত্রটি বিবৃতি করো, বস্তু বিকিরণের ক্ষেত্রে কারশফের সূত্রটি বিবৃতি করো। এই দুটো কোশ্চেন তুমি মাস্ট তুমি করবে। আর এখান থেকে হ্যাঁ 5 স্টার কোশ্চেন, এটাও 5 স্টার, কৃষ্ণ বস্তু বিকিরণের শক্তি বর্ণনা, মানে ভিনের সূত্র, ভিন ডিসপ্লেসমেন্ট ল, ভিনের সূত্র, ভিনের সূত্র, এই তিনটে তুমি করে যাবে। ভিনের সূত্র যেটা তোমাদের হয়ে যায় লামডা এম টি ইকুয়ালস টু বি, ভিনের সূত্র যেটা লামডা এম টি ইন্টু বি। তো এখান থেকে তাপ সঞ্চালন থেকে তুমি এই তিনটে যে থিওরি আছে, এই তিনটে থিওরি তুমি ভালো করে পড়বে। ঠিক আছে, এক আমি কি বললাম, কারশফের সূত্র বললাম, 2 স্টিফেনের সূত্র বললাম, 3 বললাম ভিনের সূত্র, এই তিনটে। বাকি এখানের যে জিজ্ঞেস করতে পারে নিউমেরিক্যাল কোশ্চেন, যেটা জিজ্ঞেস করতে পারে সেটা এই ধরনের, যেটা তুমি তাপ গতিবিদ্যায় পড়েছো, যেটা তোমরা তাপ গতিবিদ্যায় পড়েছো। কিভাবে কোশ্চেন, এই যে তাপ পরিবাহিতার কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, এরকম করে দুটো দেওয়া আছে। ঠিক, একটার দৈর্ঘ্য হচ্ছে L1 আর একটার দৈর্ঘ্য, দুটো পাত আছে পরপর করে লাগানো আছে, লোহা কি বলে, দুটো আলাদা আলাদা বস্তুর, এর পরিবাহিতা হচ্ছে K1, এর পরিবাহিতা হচ্ছে K2। ঠিক আছে, এদের তুল্য রোধ কী হবে, তাপীয় রোধ যেটা আছে সেটা কি হবে, এর A1 এর কোনো A2, এর A1 এর কোনো A2। তো তোমাকে একে শিখতে হবে যে একে আমরা রোধের মতো বানাতে পারি, একে আমরা রোধের মতো বানিয়ে ফেলতে পারি। তো এই রোধ কী হবে, L/L1/K1A1, তাপীয় রোধ R1, তাপীয় রোধ R2 কী হবে, R2 হবে L2/L1/K2
K2A2। এবার যদি শ্রেণী সমবায় থাকে দুটো যোগ হয়ে যাবে, যদি সমান্তরালে থাকে তাহলে কি হবে তোমরা জানো 1 উল্টো করে যোগ হয়। তো এটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। এর কোশ্চেন কি হতে পারে যে এখানে কোনো T1 আছে, এখানে কোনো T2 আছে, আর এইখানের তাপমাত্রা জয়েন্টের তাপমাত্রা কি হবে, এই যে T' আছে এই তাপমাত্রা কি হবে, এই তাপমাত্রা দিয়ে দেবে, এই তাপমাত্রা দিয়ে দেবে, এখানে তাপমাত্রা তোমাকে জিজ্ঞেস করতে পারে। এই ধরনের কোশ্চেন কিন্তু এখান থেকে হতে পারে। তো তাহলে কি হবে এখানের আই, তো এখানে আমরা এভাবে লিখতাম V1 মাইনাস V/R1 V মাইনাস V2/R2, মানে ডেল্টা V/R, মানে ওহমের সূত্র আমি লিখেছি, ওহমের সূত্র। তো এখানে যদি এমন লেখা যায় তাহলে এখানেও লেখা যাবে T1 মাইনাস T'/R1, ঠিক, ভির জায়গায় এখানে তাপমাত্রা হবে, অ্যান্ড T' মাইনাস T2/R2। এইটা করলে আমি এখান থেকে কি করব T' পেয়ে যাব, এখান থেকে আমি T' সহজে পেয়ে যাব। ঠিক আছে, এখানে আর কি রকম কোশ্চেন জিজ্ঞেস করে, এখানে এরকম কোশ্চেন জিজ্ঞেস করে, এরকম একটা ওয়াই স্ট্রাকচার দিয়ে দেবে, এরকম একটা ওয়াই স্ট্রাকচার দিয়ে দেবে, ঠিক, দিয়ে বলবে এখানের তাপমাত্রা T1, এখানের তাপমাত্রা T2, এখানের তাপমাত্রা T3, ঠিক, প্রত্যেকটার এ প্রস্থচ্ছেদ একই, প্রত্যেকটার প্রস্থচ্ছেদ একই, ঠিক, এর দৈর্ঘ্য হচ্ছে কোনো L, এর দৈর্ঘ্য হচ্ছে 2L, এর দৈর্ঘ্য হচ্ছে 2L, ঠিক। তাহলে এই জাংশনের T' কি হবে, এই জাংশনের T' কি হবে, এটা একটা কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করতে পারে, এরকম টাইপের কোশ্চেন। এই যে জাংশন, এই যে মাঝে, এর তাপমাত্রা কি হবে, আর সবগুলো একই পদার্থ দিয়ে তৈরি, সবগুলো একই পদার্থ দিয়ে তৈরি হয়েছে। তাহলে আমি কি করব, এটাকে সলভ করব কি করে, এটা যদি কে হয় এরও কে হবে, এরও কে হবে, ঠিক। তার মানে এই তিনটে হয়েছে কেমন, এরকম কিছু যে তিনটে রোধ আছে, তাপীয় রোধ, একটা তাপমাত্রা হচ্ছে এখানে T' চাইছি আমি, এখানে T1, এখানে T2, আর এখানে হচ্ছে T3, ঠিক আছে, আর এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, আর এটা হচ্ছে R3, এভাবে করতে পারি। এবার আমি কি করব, যে আমি দেখব এখান থেকে কারেন্ট I1 ঢুকেছে, এখান থেকে কারেন্ট I2 ঢুকেছে, এখান থেকে লেটসে I3 ঢুকেছে, ঠিক। তো তাহলে মানে কারেন্ট মানে এখানে হচ্ছে তাপীয় প্রবাহ বলা হচ্ছে, ইলেকট্রিক কারেন্ট নয়, তড়িৎ প্রবাহ নয়, তাপীয় প্রবাহ। তো I1 প্লাস I2 প্লাস I3 কি হবে, শূন্য হবে, কারণ কোনো তাপ ওই জয়েন্টে জমা হবে না, যা ঢুকেছে তা বেরিয়ে যাবে, ঠিক আছে, যা ঢুকেছে তা কিন্তু বেরিয়ে যেতে হবে। তো টোটাল যোগফল কি হবে, কি হবে, 0 হবে। আর আমি প্রত্যেকটা দিক কিন্তু ভেতর দিকে নিয়েছি, কেউ বুদ্ধি করে এরকম করবে না, এটা মনে হয় বেরোচ্ছে, ওটা মনে হয় ঢুকছে, বেরোচ্ছে ঢুকছে সেটা দেখে নেবে আমাদের কি বলে সমীকরণ, যদি নেগেটিভ চলে আসে একটা তাহলে বুঝে নেব যে ওটা বেরোচ্ছে। তো আমি তিনটেকেই এটা ধরে চলবো, তিনটেকেই যে হয় ভেতর দিকে ঢুকছে, না হলে তিনটে বাইরের দিকে বেরোচ্ছে, যেটা খুশি আমি ধরতে পারি। তো I1 তাহলে কি লিখবো, T1 মাইনাস T'/R1 প্লাস T2 মাইনাস T'/R2 প্লাস T3 মাইনাস T'/R3 বাস টু 0। এবার তুমি R1 কি লিখবে, R1 লিখবে L/K, মানে R1 এটা 2L/K, এও একই আছে, R2 হয়ে যাবে এটা 2L/KA, R3 হয়ে যাবে L/K। তুমি যখন বসাবে না L/K করে কি হবে, কেটে যাবে, বাকি এই 2 1 1 এগুলো করে থাকবে। তো তুমি বুঝতে পারবে একটা ভালো সমীকরণ চলে আসবে, ঠিক আছে, একটা খুব সুন্দর সমীকরণ আসবে, কারণ কে এগুলো ওই পাশে গিয়ে 0-র সঙ্গে গুণ হয়ে যাবে। তারপরে তুমি কি করবে, T1 জানি, T2 জানি, T3 জানি, আমি T' সহজে কিন্তু বের করে নিতে পারবো। এখানে আরও একটি কোশ্চেন যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমরা পড়বে স্টিফেন বোলম্যানের সূত্র থেকে নিউটনের শীতলীকরণের যে সূত্র সেটা তোমাকে আনতে হবে। স্টিফেন বোলম্যানের সূত্র থেকে নিউটনের শীতলীকরণের সূত্র, সেটা খেয়াল রাখবে যে সেটা কি হয়। আর নিউটনের শীতলীকরণের সূত্র সেটা তুমি পড়ে নেবে, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। মানে এখানে যদি আমি ইম্পর্টেন্ট বলি, নিউটনের শীতলীকরণ সূত্র, স্টিফেন বোলম্যানের সূত্র থেকে নিউটনের শীতলীকরণের সূত্র যেটা আছে, এই দুটো। তারপরে আমি বলবো যে তারপরে যেটা হচ্ছে কারশফের সূত্র, শুধু বিবৃতিটা দেখে নেবে। আর
যেটা হচ্ছে স্টিফেনের সূত্র, হ্যাঁ স্টিফেনের সূত্র। তো স্টিফেন, নিউটন এবং স্টিফেন থেকে কি হবে নিউটনে কিভাবে পৌঁছানো যায় সেই সূত্র, এটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। আর একটা নিউটনের শীতলীকরণ সূত্রের একটা নিউমেরিক্যাল আছে, যেটা তোমাদের নতুন বইয়ের উদাহরণ 1 যেটা আছে সেই কোশ্চেন তুমি করে নেবে। উদাহরণ 1 তুমি দেখতে পাচ্ছ, এই কোশ্চেন তুমি কিন্তু সলভ করে নেবে। এরকম টাইপের কোশ্চেন কিন্তু আসতে পারে। আর এখানে একটা জিনিস খেয়াল রাখবে, এখানে 53, 353 আর 337 এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা কম। এই ডিফারেন্স যদি কম হয় তখন আমরা ওই যে উত্তরে θ1 + θ2/2 লেখা আছে ওইটা আমরা লিখতে পারি, গড়ে লিখতে পারি। ঠিক আছে, যারা পড়েছে তারা বুঝতে পারছে আমি কি বলতে চাইছি। ঠিক আছে, ওই যে θ1 + θ2/2 যেটা লেখা আছে অ্যান্সারে, ওটা তখনই নেওয়া যায় যখন হচ্ছে মানে ওই যে বাড়াটা যে বাড়ছে সেই চেঞ্জটা, যে পরিবর্তনটা, সেই পরিবর্তনটা যেন কম হয়। বেশি পরিবর্তন হলে ওটা করা যায় না। ঠিক আছে, তখন কিন্তু কোশ্চেন আর একটু কমপ্লিকেটেড হয়ে যায়। তো তুমি উদাহরণ 1 কিন্তু সলভ করে নেবে। ঠিক আছে, তো এরপরের যে চ্যাপ্টার আমাদের সেটা হচ্ছে তাপগতিবিদ্যা। সেই তাপগতিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্র, তোমাদের চ্যাপ্টারের নাম যেটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্র। তো প্রথম আর দ্বিতীয় সূত্র তো তুমি পড়বেই ভালো করে। ক্যালভিন আর কি বলে ক্লাসিয়াস আর ক্যালভিনের যে সূত্র আছে দ্বিতীয় সূত্র সেটা পড়বে, এবং প্রথম সূত্র যেটা আছে সেটাও তুমি পড়বে। ঠিক আছে, এবার এখানে যে কৃতকার্যগুলো আছে, সমষ্ণ প্রক্রিয়া তারপরে হচ্ছে রুদ্ধতাপ, এই দুটো তুমি ভালো করে পড়বে। কৃতকার্য, সমষ্ণ প্রক্রিয়ার আর হচ্ছে রুদ্ধতাপ প্রক্রিয়ার, এটা কিন্তু পড়বে। আর সাথে সাথে হচ্ছে যে ডেরিভেশনগুলো, কৃতকার্যের ডেরিভেশন তো লাগবেই, যেটা হচ্ছে রুদ্ধতাপ আর সমষ্ণর, ভালো করে তুমি পড়ে নেবে। আর যেটা এক্সট্রা যেটা সেটা হচ্ছে CP - CV = R, এটার প্রমাণ। সাথে আমার যেটা আরও PV গামা সমান ধ্রুবক, এর প্রমাণ আমাকে করতে হবে। রুদ্ধতাপ প্রক্রিয়ায় PV গামা ধ্রুবক, এটা প্রমাণ করো। CP - CV আর সেটা প্রমাণ করো। সাথে যতগুলো কৃতকার্য আছে সেই কৃতকার্যগুলো কিন্তু তোমাকে দুটো, মেনলি দুটো, রুদ্ধতাপ আর হচ্ছে সমষ্ণ। ঠিক আছে, সাথে আরও যেটা আছে কার্নোট সাইকেল যেটা আছে, কার্নোচক্র যেটা আছে, কার্নোট সাইকেল, সেই কার্নোট সাইকেল তো তুমি আগে পড়বে। কার্নোট সাইকেল, সেই কার্নোট সাইকেলের এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা যেটা আছে সেই কর্মদক্ষতা তুমি ভালো করে পড়বে, যেটা হচ্ছে আমাদের 1 - T2/T1, মানে T2টা হচ্ছে ওপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে T2 লেসার দেন T1, মানে নিচেরটা হচ্ছে উচ্চ তাপমাত্রা যেটা, আর ওপরেরটা যেটা হচ্ছে সেটা হচ্ছে নিম্ন তাপমাত্রা যেটা। তো নিম্ন T2 হচ্ছে নিম্ন তাপমাত্রা, আর এটা হচ্ছে উচ্চ তাপমাত্রা। সো দুটো তাপমাত্রা দেওয়া থাকতে পারে। যে বলবে একটি ইঞ্জিনের কর্মদক্ষতা 50% দেওয়া আছে যদি তাপমাত্রা সিঙ্কের উষ্ণতা 27 ডিগ্রি হয়। এইটা হচ্ছে সিঙ্কের উষ্ণতা, সিঙ্ক বলা হয় অ্যাকচুয়ালি, সিঙ্ক। আর এটাকে বলা হয় সোর্স, সিঙ্ক বা তাপ উৎস বলা হয় সোর্স, এটাকে সোর্সের উষ্ণতা। সিঙ্কের উষ্ণতা হচ্ছে T2, আর সোর্সের উৎসর যে উষ্ণতা আছে, উৎসর উষ্ণতা T1, আর এটা হচ্ছে T2। মানে অ্যাকচুয়ালি এরকম কোনো একটা T1-এ আছে, সেখান থেকে তাপ শক্তি যাচ্ছে, কিছুটা কার্যতে চলে যাচ্ছে Q1, আর কিছুটা হচ্ছে সিঙ্কে চলে যাচ্ছে। কিছুটা তাপ শক্তি T2, কিছুটা তাপ শক্তি Q2 যেটা সেটা সিঙ্কে চলে যাচ্ছে। ঠিক আছে, তো সিঙ্কের তাপমাত্রা T2 আর যেটা উৎসের তাপমাত্রা সেটা T1, তো অবশ্যই T1 > T2 হবে। তো এইগুলো এখান থেকে পড়বে। তারপরে যেটা হচ্ছে ডিফারেন্স, যেটা জিজ্ঞেস করতে পারে, ব্যাপক চল বা সংকীর্ণ চল যেটা আছে সেটার হচ্ছে জিজ্ঞেস করতে পারে আমাদের কি বলে যে ডিফারেন্স, সেটা আমাদেরকে জিজ্ঞেস করতে পারে। তো এখানে তুমি এইগুলো পড়বে, এইগুলো মাস্ট পড়ে যাবে। ঠিক আছে, যা যা বললাম সেগুলো তুমি মাস্ট পড়ে যাবে এখান থেকে। ঠিক আছে, আর গ্রাফ দেখে নেবে যে পিভির গ্রাফ কেমন হয়, সমষ্ণ প্রক্রিয়ার রুদ্ধতাপের গ্রাফ কেমন হয়। সমষ্ণ প্রক্রিয়ার রুদ্ধতাপের যে গ্রাফের যে নতি হয় সেই নতিটা কি হয়ে যায়, একটা হয়ে যায় গামা P/V মাইনাস, আর একটা হয় P/V। P/V হচ্ছে কার হয়, P/V হচ্ছে আমাদের সমষ্ণ প্রক্রিয়ার যে লেখচিত্র আছে তার নতি হয়ে যায়, আর এখানে যেটা হয় রুদ্ধতাপের যে নতি হয় মাইনাস গামা P/V হয়ে যায়। এটাও তোমাকে খেয়াল রাখতে হবে। তারপরে আর যে কোশ্চেন হতে পারে সেই কোশ্চেন হচ্ছে এরকম কোশ্চেন। কীরকম কোশ্চেন, এরকম গ্রাফ দিয়ে দেবে, পিভির কার্ভ দিয়ে দেবে, দিয়ে বলবে এই যে চক্র আছে এই চক্রের কৃতকার্য বের করো। সেই চক্রের অ্যারো যেদিকে হবে, এর যদি অ্যারো এই যে চিহ্নটা এর যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, আর যদি চিহ্ন যদি এমন হয় বা কোশ্চেন যদি এমন থাকে এদিকে ঘুরছে
বা এদিকে ঘুরছে, ঠিক। তো যদি ক্লকওয়াইজ করে তাহলে কৃতকার্য পজিটিভ হবে, ধনাত্মক, ধনাত্মক হয়ে যাবে, এটাও ধনাত্মক হবে, পজিটিভ কৃতকার্য হবে। মানে আমি শুধু এর ক্ষেত্রফল বের করে নেব, আমি ক্ষেত্রফল বের করে পজিটিভ সাইনের সাথে কিন্তু বসিয়ে দেবো। এখানে আমি ক্ষেত্রফল বের করে নেগেটিভ সাইনের সাথে বসিয়ে দিলে এখানে এর কৃতকার্য পেয়ে যাবো। তো অ্যান্টি ক্লকওয়াইজের নেগেটিভ কৃতকার্য হবে, এখানে নেগেটিভ কৃতকার্য হবে, ঠিক আছে। কিন্তু ক্লকওয়াইজ যদি হয় পজিটিভ কৃতকার্য হবে, এবং পিভি কার্ভের যে ক্ষেত্রফল হবে সেই ক্ষেত্রফল কি হবে, আমাদেরকে কৃতকার্য দেবে। তো পিভি কার্ভের ক্ষেত্রফল আমাকে কৃতকার্য দেবে, ঠিক আছে। চলো এটা তুমি এখানে খেয়াল রাখবে, ঠিক আছে। তারপরে হচ্ছে এখান থেকে তুমি কি বলে গামা ইকুয়ালস টু সিপি বাই সিবি, এটাও খেয়াল রাখবে, সিপি বাই সিবি, যেখানে আমাদের ডেরিভেশন করতে গিয়ে এটা কিন্তু কাজে লেগে যাবে আমাদের, ঠিক আছে। চলো এরপরে যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার হচ্ছে আমাদের গতীয় তত্ত্ব। যে চ্যাপ্টার আছে সেটা হচ্ছে গ্যাসের গতীয় তত্ত্ব। তো গ্যাসের গতীয় তত্ত্ব থেকে কি কি কোশ্চেন হতে পারে, গ্যাসের গতীয় তত্ত্ব থেকে আমাদের কয়েকটা ফর্মুলা আমাকে মনে রাখতে হবে। সেই ফর্মুলাগুলো কেমন, সেই ফর্মুলাগুলো কিছুটা এমন, যেটা হচ্ছে গ্যাসীয় তত্ত্ব বা তাপগতিবিদ্যাতে দুটো মিলেই কিন্তু কাজে লেগে যায়। এক হচ্ছে গামা, যেটা হয়ে যায় সেটা হয় 1+2/f, ঠিক। তারপরে হচ্ছে সিপি মাইনাস সিভি হচ্ছে আর, সেখান থেকে আমি এটাও জানি সিপি বাই সিভি হচ্ছে গামা, ঠিক, সিপি বাই সিভি। এখান থেকে আমাকে সিপি যেটা আসে, সিপি বা সিভি যেটা আসে, সিভি যেটা আসে সেটা আসে আর বাই গামা -1, এখান থেকে আসে। কি করে এই সিপিকে আমি গামা সিভি বসিয়ে দেবো, তো সিভি গাম এটা আসে এখান থেকে। আর সিপি যেটা আসে সেটা হচ্ছে গামা আর গামা -1, এই পার্টগুলো তোমাকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। তারপরে এই আমি যদি এফের টার্মে লিখি, এটা হয়ে যাবে FR/2। এই যে এফটা হচ্ছে স্বাধীনতার মাত্রা, ঠিক আছে, স্বাধীনতার মাত্রা, যেটা আমাদের এক পরমাণুর জন্য কি হয়ে যাবে, এক পরমাণুর জন্য 3 হয়ে যাবে এফ, এক পরমাণু লিখে নেবে, এক পরমাণুর জন্য 3। দ্বিপরমাণু হলে, দ্বিপরমাণু দুটো, দ্বিপরমাণু হলে তাহলে 5 হয়ে যায়, দ্বিপরমাণু হলে 3টে এ 3টে, হ্যাঁ 5। আর যদি আমাদের এ হয় 3টে হয় তাহলে 6 হয়ে যাবে। তো এভাবে করে, তো তুমি দেখো যদি দ্বিপরমাণু হয় আমরা জানি 1+2/5 1.4 হয়ে যায় গামা, ঠিক আছে। তুমি দেখবে গামা 1.4 তোমরা কোশ্চেনে কোথাও না কোথাও দেখতে পাবে, সেটা দ্বিপরমাণু। তো এখান থেকে এটা, আর এখানে যদি আমি এফের টার্মে লিখি তাহলে এটা আসে অ্যাকচুয়ালি F/2 × R, এটা আসবে। তুমি যদি বসিয়ে দাও গামা -1 2/f 1+2/f মানে F/2, হ্যাঁ। তো সিপি হচ্ছে F/2। তো এইগুলো থেকে নিউমেরিক্যাল কোশ্চেন কিন্তু তুমি সহজে পেয়ে যাবে। গতীয় তত্ত্বে যে নিউমেরিক্যাল কোশ্চেন আছে সেখানে দেখবে এফ দেওয়া আছে বা আর দেওয়া আছে, সেখান থেকে সিভি চাইছে, সেখান থেকে সিপি চাইছে, তো তুমি এখান থেকে কিন্তু সহজে ওই কোশ্চেনগুলো বের করে নিতে পারবে, ঠিক আছে। তো এখানে যে ইম্পর্টেন্ট ব্রাউনীয় গতির বৈশিষ্ট্য হতে পারে, আর তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গ্যাসের গতীয় তত্ত্বের মূল স্বীকার্যগুলি, সেগুলো লিখতে হবে। গ্যাসের যে গতীয় তত্ত্ব আছে সেই গতীয় তত্ত্বের মূল স্বীকার্যগুলো যেগুলো আছে সেগুলো তোমাকে ভালো করে মনে রাখতে হবে, ঠিক। তারপরে হচ্ছে গতীয় তত্ত্ব অনুসারে আদর্শ গ্যাসের চাপ নির্ণয় করতে হবে। যে চাপটা আমাদের কি আছে, যে চাপ আছে P = 1/3 ρ × CV², ঠিক আছে, 1/P ρV²। আমাদের যে ρC² লেখা আছে বইতে C² লেখা আছে, C মানে গতি, মানে RMS গতিবেগ হয়ে যায়, এটা হচ্ছে RMS বেগ। এইটা আমাকে প্রমাণ করতে দিতে পারে, যেটা একটু খুবই বড়, আর তোমরা খুবই বড় একটা ডেরিভেশন, তবুও একবার দেখে নেবে, কারণ 3 মার্কের কোশ্চেন তো এটা হতে পারে না, 5 মার্ক দিলে তবেই এই পুরো ডেরিভেশনটা করা যাবে। কিন্তু এটাও থাকলো একবার ভালো করে দেখে নেবে। সাথে এর পরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে দিতে পারে যে গ্যাসের গতিতত্ত্ব থেকে গ্যাসের চাপ P = 2E/3V, P = 2E/3V, মানে PV = 2/3E প্রমাণ করো, 2/3E প্রমাণ করো। এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, এটা কিন্তু তোমার 3 মার্কসের জন্য কিন্তু এই কোশ্চেন তোমার হতে পারে, ঠিক আছে।
তারপরে কিছু নিউমেরিক্যাল উদাহরণ আছে, সেটা তুমি ওখান থেকে করতে পারো, সেটা তুমি দেখতে পারো। আর অ্যাভোগাড্রো সূত্রটি বিবৃতি করো, গ্যাসের গতীয় তত্ত্ব থেকে এর প্রতিষ্ঠা করতে হবে। অ্যাভোগাড্রো সূত্র বিবৃতি করতে হবে, গ্যাসের যে গতীয় তত্ত্ব আছে সেখান থেকে কিন্তু সূত্রটা আমাকে আনতে হবে, যে একই চাপে একই আয়তনে বিভিন্ন গ্যাসের যে অণুর সংখ্যা হবে সেই অণুর সংখ্যা একই হয়। ঠিক আছে, তোমাদের বইতে আছে, তোমরা দেখে নেবে। ঠিক আছে, চলো। তারপরে দ্বিপরমাণু এক পরমাণু আমি বলে দিয়েছি। হ্যাঁ, আর একটি ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা হচ্ছে শক্তির সমবিভাজন নীতি। তো 5 স্টার কোশ্চেন, 5 স্টার মার্ক কোশ্চেন, যেটা হচ্ছে শক্তির সমবিভাজন নীতি কি হয় সেটা আমাকে বলতে হবে। তো শক্তির সমবিভাজন এটা হলো 2 হচ্ছে, এইটা আমাকে প্রমাণ করতে হবে, 3 হচ্ছে, এইটা তুমি দেখে রাখবে। ঠিক আছে, তো তার থেকে এটা বেশি, আর অ্যাভোগাড্রো সূত্র বেশি করে তুমি দেখে রাখবে। এই পিভি = 2/3E, এটা অ্যাভোগাড্রো সূত্র আর সমবিভাজন নীতি, এই 3টে তুমি ভালো করে পড়বে, সাথে এটাও তুমি পড়বে। এটা কিন্তু খুব বেশি মার্কস হলে তখন ঠিক আছে এই যে কোশ্চেনটা, কারণ এটার খুব একটু বড় ক্যালকুলেশন আছে। ঠিক আছে, তো আমি এটা আর যে দুটো বললাম সেটা তুমি ভালো করে পড়বে ওখান থেকে। ঠিক আছে, তারপরে কখনো কখনো বলে দেয় যে দুটি গ্যাসকে মিক্স করেছি, একটা সিপি হচ্ছে CP1, অন্যটার সিপি হচ্ছে CP2, তাহলে দুটোকে মিক্স করলে নতুন সিপি কী হবে? তো তোমাদের কি হবে, N1 CP1 প্লাস N2 CP2 বাই N1 প্লাস N2। মানে আমরা যে বের করেছিলাম, ভর কেন্দ্র বের করেছিলাম, সেন্টার অফ মাস, M1 x1 প্লাস M2 x2 বাই M1 প্লাস M2, তো সেখান থেকে সেইভাবেই কিন্তু এটা হবে N1 C1 প্লাস N2 C2 বাই N1 প্লাস N2। এটা সিবির ক্ষেত্রেও একইভাবে তুমি বের করতে পারবে। ঠিক আছে, চলো। এর পরের যে পার্ট আছে সেটা হচ্ছে আমাদের তরঙ্গ চ্যাপ্টার থেকে, যেটাতে আমাদের কোন কোন চ্যাপ্টার আছে, আমাদের সরল দোলগতি আছে, কম্পনের প্রকৃতি আছে, তরঙ্গ গতি আছে। ঠিক আছে, তরঙ্গের উপরিপাত আছে, শব্দের ডপলার ক্রিয়া আছে। তো এখান থেকে 2 মার্কের একটা, 3 মার্কের একটা, 5 মার্কের একটা কোশ্চেন কিন্তু আছে। সরল দোলগতি চ্যাপ্টার কিন্তু দেওয়া আছে, তোমরা সেটা এখন হয়তো সময় নেই, দেখতে না পারো, আগে থেকে যারা পড়ে রেখেছে তারা স্পিডে দেখতে পারে। ঠিক আছে, কিন্তু আমি বলবো না যে এখন ওই ভিডিও দেখতে হবে, কারণ তোমাদের সময় কিন্তু এখন নেই। ঠিক আছে, তো আমি যেগুলো যেগুলো এখানে দিয়েছি পিডিএফে, এখানে তুমি দেখবে যে ছবিটা দিয়েছি, তাতে যে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো তুমি কিন্তু ভালো করে করো। মানে যে ধরনের কোশ্চেন না করলেই নয়, এগুলো করতে হবে, তো সেই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আমি এখানে লিখেছি। তুমি এই কোশ্চেনগুলোকে কী করো, প্রিপেয়ার করে নাও। ঠিক আছে, তো আমি এখানে আর কিছু বলবো না, এখানে যতগুলো আছে যেভাবে দিয়েছি সেগুলো কিন্তু তুমি এই পিডিএফে যেটা লেখা আছে সেইগুলো কিন্তু তুমি কমপ্লিট ভালো করে নাও। ঠিক আছে, সবার পরীক্ষা ভালো হবে, এবং যেগুলো পড়ে যাচ্ছ সেগুলো কিভাবে মনে থাকবে, কোনো একটা ট্রিক কী করো, খুঁজে রেখে দাও, যে এই পড়ার সময় কি করো ওই ট্রিকটা খুঁজে নাও, যে পড়ার সময় তুমি কি করো, যে হ্যাঁ এইখানে এটা লেখা আছে, এখান থেকে যেমন চার্লস আর চাপ আমি বললাম, তো চার্লস চ দিয়ে মনে রেখে দিলে। ঠিক আছে, তো এই ধরনের ট্রিকগুলো খুঁজে আমাকে মনে রাখতে হবে, আমার ব্রেনকে বোঝাতে হবে যে ওই ইনস্ট্যান্টে কী করে আমাদের মনে আসবে, কারণ পরীক্ষায় চাপ যখন বাড়তে থাকবে জানা জিনিসগুলো কী হয়ে যায়, ভুলে যাই আমরা সহজে। মানে তখন চাপে আমরা কি করি, 2 + 3ও ক্যালকুলেটারে বসিয়ে দেখি কি 5 হবে নাকি আমি ভুল করছি, মানে এতটাই কনফিডেন্স ডাউন হয়ে যায়। তো তোমাদেরকে সেই কোশ্চেনগুলো প্রথমে করে নিতে হবে, যেগুলো কি হবে তুমি সহজে করতে পারবে, তাহলে কি হবে, কনফিডেন্ট বুস্ট আপ হবে। ঠিক আছে, তো পরীক্ষা সবার ভালো হবে। যেগুলো বলেছি সেগুলো না পড়লে নয়, সেগুলো অবশ্যই পড়বে, তার সাথেও বাইরেরগুলো পড়বে, এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এগুলো ছেড়ে দিলে কি হবে, পুরো চ্যাপ্টারে পুরো যে কোর্স আছে কোর্সের মেরুদণ্ড হারিয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো এই জিনিসগুলো হচ্ছে মেরুদণ্ড, সেগুলো পড়তেই হবে। ঠিক আছে, চল।